দুই যমজ বোন, আইডেন্টিক্যাল টুইন, জরিনা আর সখিনা। ওদের জন্ম হলো বাংলাদেশে। আইডেন্টিক্যাল টুইন মানে বুঝো তো, ওদের জেনেটিক ম্যাটেরিয়ালস একই রকম। জন্ম হয়েছে বাংলাদেশে। এক বোনকে জন্মের পর পর পাঠায় দেওয়া হলো ইংল্যান্ডে, ওইখানে সে থাকবে, লেখাপড়া করবে। আরেক বোনকে পাঠায় দিছে আমাদের যে জাত ভাই আছে, ওই যে আফ্রিকায় কি বলে জানি, উগান্ডা, কাম্পালা, হ্যাঁ, উগান্ডায় পাঠায় দিছে। এবার 20 বছর পরে এই দুই বোনের দেখা হলো। ওরা কি দেখতে একরকম হবে? ডেফিনেটলি ওরা দেখতে একরকম হবে না। দুইজন কিন্তু যমজ বোন ছিল। যদি বাংলাদেশেই ওরা একসাথে বড় হইতো, ঢাকা শহরে, দেখা যেত 20 বছর 25 বছর পর ওরা একই রকম আছে। বাট দুইজনকে দুই জায়গায় বড় করলাম, ওরা কিন্তু দেখতে আর একরকম হইলো না। দেখা হয়েছে 25 বছর পর, জরিনা একরকম, সখিনা আরেক রকম। কেন হলো? উত্তর করতে পারবা কেন এমন হলো? দুইজন দেখতে দুই রকম। আরেকটা প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন 25 বছর পর ওদের দেখা হলো? দেখা হলো কারণ হচ্ছে, ওই যে জরিনা ছিল ইংল্যান্ডে, ও কোথাও একটা খুন করছে, এবং ও যেখানে খুন করছে সেখানে ওর কিছু অর্গানিক স্পেসিমেন পাওয়া গেছে। মনে করো ওর মুখের লালা বা ওর চুলের, ওর ভেঙে ভিতর থেকে উঠে আসার চুল পাওয়া গেছে। সেই চুলের ডিএনএ ধরে ট্রেস করতে করতে পুলিশ আবার খুঁজে পাইছে সখিনাকে, সখিনার সাথে ওটা মিলে গেছে। অথচ সখিনা কিছু জানেই না। ও উগান্ডায় বসে ভ্যারান্ডা বাজে, ও বলে আবার খুন করে ফেলাইছে ইংল্যান্ডে। তাহলে খেয়াল করো, জরিনার খুনের দায়ে সখিনা ফেসে যাচ্ছে, বাট ওরা দেখতে কিন্তু একরকম না, ওদের জিন আবার একই রকম। দেখো, জিন একই রকম হওয়া সত্ত্বেও ওরা দুইজন কিন্তু দুই রকম হয়ে গিয়েছে। বাট স্টিল ওদের জেনেটিক ম্যাটেরিয়ালস সেম কোড গুলাই কিন্তু এক্সপ্রেস, মানে সেম কোডই কিন্তু তারা ক্যারি করতেছে। এই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। অদ্ভুতের জগৎ, বিচিত্রের জগৎ। তো আজকে আমাকে পড়াতে হবে জেনেটিক ম্যাটেরিয়ালস, কিন্তু আমি নিয়ত করছি গল্প করার। জেনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে যেসব আলোচনা আমি আলাদা আলাদা ক্লাসে, ওগুলো খুব সুন্দর মতো বলার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে দেখলাম আসলে বলার মতো কিছু নাই, আজকের ক্লাসে আছে শুধু গল্প। আমি নিয়ত করছি গল্প করার। তোমাদেরও অভিযোগ যে ভাইয়া ক্লাসে খালি পড়ায় আর পড়ায়, একটা কথাও বলে না। আমি গল্প করার চেষ্টা করি, হালকা চেষ্টা করি যাতে ক্লাসের কন্টেন্টের 10%-এর চেয়ে কম গল্প থাকে। এর চেয়ে বেশি করতে চাই না, একটু গল্প করতে হয়। একেবারে অফলাইনে যে পড়াই, কোনো আলাপ সালাপ নাই, তোমরা অফলাইনে ক্লাস করলে দেখতাম। ঢুকলাম, ঠাস ঠাস পড়ায় চলে আসলাম। কোনো কোশ্চেন আছে তোমাদের? নাই? ওকে, শেষ, বাই, থ্যাংক ইউ। বাট অনলাইনে একটু, যেহেতু তোমার সাথে কেউ নাই, তাই আমি একটু হালকা গল্প করার চেষ্টা করি, কিন্তু আজকে নিয়তি করছি গল্প করার। 90% পর্যন্ত গল্পই করব, একটু একটু পড়াবো। এবং এই গল্পগুলো তোমার পড়ালেখার আগ্রহ, বায়োলজির প্রতি আগ্রহ অনেক বাড়িয়ে দিবে, এটা আমি আশা করি ইনশাল্লাহ। তো জেনেটিক ম্যাটেরিয়ালস বলতে আমরা বুঝি ডিএনএ আর আরএনএ কে। এরা বিভিন্ন রকম প্রসেস সংগঠন করে, কিভাবে গঠিত হয়, এগুলো নিয়ে তো আলাদা আলাদা ক্লাস আছে। কিন্তু এদের কিছু মিস্টেরিয়াস ফ্যাক্ট আমি বলতে চাই কিছু। জিন তো সবাই জানো, জিন কি জিনিস। জিন আমাদের দেহে প্রোটিন তৈরি করে, আরএনএ তৈরি করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমরা কি জানো মানুষের দেহে কয়টা জিন থাকে? জানলে কমেন্টে বলো তো, মানুষের দেহে কতগুলা জিন থাকে? মানুষের জিন কতগুলা থাকে? জিন, আচ্ছা, ইঙ্ক শেষ হয়ে গেছে। জিন মানুষে কতগুলা আছে? মানুষের জিন আছে মোটামুটি 25,000-এর মতো, অ্যারাউন্ড 25K। এবং মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত জীব। 25,000 জিন আছে ওর মধ্যে, তাই না? আর মানুষের চেয়ে অনেক, আস্তে আস্তে নিম্ন শ্রেণীর জীবের দিকে যাও, মানুষের চেয়ে কি আছে, বানর আছে, একটু অনুন্নত, বিড়াল, কুকুর, তেলাপোকা, পরিফেরা, এগুলো তো প্রাণী গেল। আরো নিচে যাও, উদ্ভিদের মধ্যে যাও, আম, জাম, কাঁঠাল, ধান, গম, ভুট্টা। মনে করো আমি ধানের কথা ধরলাম, কোথায় মানুষ আর কোথায় ধান, তাই না? ধান, গম, ভুট্টা এগুলোকে ধরলাম। মানুষের জিন আছে 25,000, এত উন্নত একটা জীব। তাহলে ধানে কতগুলা জিন থাকতে পারে বলতো? মানুষের যদি 25,000 জিন থাকে, ধানে কতগুলা জিন থাকা উচিত? কত? 500?
1000 নাকি আরো কম? 100? কত থাকা উচিত? অবাক করার ব্যাপার হলো ধানের জিন আছে 40,000। মানুষের পৃথিবীর সবচেয়ে উন্নত যে প্রাণী, তার দেহ গঠন করতে 25,000 জিন লাগে। অথচ ধান একেবারে কিছুই নাই, একবীজপত্রী উদ্ভিদ, তার নাকি আবার 40,000 জিন লাগে নিজেকে প্রকাশ করতে। কেন এটা হলো? এগুলোর অ্যান্সার আমরা যে জেনেটিকের ক্লাসগুলো করব সেগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে তোমরা পাবা, যে অল্টারনেটিভ স্প্লাইসিং কি, জিন এক্সপ্রেশন কি, অপেরন কি। দেখবা যে রহস্যগুলো জট খুলে যাচ্ছে। তুমি যখন মাথায় রহস্য নিয়ে, রহস্য মানুষের মধ্যে কিন্তু রহস্য সবাইকে আকৃষ্ট করে। রহস্যের মধ্যে তোমাকে ফেলে দিচ্ছি, তুমি রহস্যের জট খুলতে নিজেই লেখাপড়া করা শুরু করে দিবা। কেন? আরেকটা সবচেয়ে ফ্যাসিনেটিং যেটা ব্যাপার আমার কাছে লাগে, যে মানুষ কেন এত আলাদা? চিন্তা করে দেখো, পৃথিবীতে মানুষের কথায় সবকিছু হচ্ছে। যতগুলো জীব আছে তার মধ্যে মানুষের কথায় সবকিছু হয়, তাই না? মানুষই তো ডমিনেন্ট। কোন বৈশিষ্ট্যে মানুষ বানর থেকে আলাদা? বা বানর বললে আবার তোমরা অন্যদিকে টানবা, আমার ওইরকম কোনো ইন্টেনশন নাই কথা বলার। গরিলা থেকে মানুষ কেন আলাদা? তুমি আমাকে একটা স্পেসিফিক পয়েন্ট বলো যে হ্যাঁ, এই জায়গায় আসলে এই গরিলা আর মানুষ আলাদা হয়ে গেছে। বলো কোন জায়গায় আলাদা? একটা বলতে পারো মানুষ কথা বলতে পারে, গরিলা পারে না। অ্যান্সার কিন্তু ভুল। ওরা ওদের মধ্যে কথা বলতে পারে, ওদের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। দ্বিতীয় বলতে পারো যে ভাইয়া আমরা অঙ্ক করতে পারি, গরিলা অঙ্ক করতে পারে না। পারে। বানর, গরিলা এরাও নাকি এখন অঙ্ক করা শুরু করে দিছে, তোমরা সার্চ দিলেই পাবা। বানর, গরিল বা বানর, শিল্পাঞ্জি এরা কিন্তু অঙ্ক টঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছে। ইভেন টিয়া পাখি নাম্বার গুনতে পারে, 1 2 3 4 নাম্বার সিস্টেমও বুঝতে পারে। ওই যে একটা বিড়াল এসে লুকায় ক্লাস করতেছে, এটাও কিন্তু অনেক কিছু বুঝে। বিড়াল নাকি মানুষের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে পারে। ওই যে পালায় গেছে কথা শুনে, আবার আসতেছে। ড্যানি, হ্যাঁ আসবে নাকি? ড্যানি, তুরস্কের বিড়াল। তো দেখো এই যে এরা এরা অঙ্ক টঙ্কও করতে পারে কিন্তু প্রায় মানুষের মতোই। তাইলে প্রশ্ন হতে পারে, মানুষ আসলে কিসে আলাদা অন্য প্রাণীর থেকে? মানুষের মধ্যে এমন কি আছে যেটা মানুষকে অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা করছে? সেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন। ফিলোসফি হচ্ছে সেই জিনিস যেটা শুধুমাত্র মানুষই পারে, অন্য কারো পক্ষে ফিলোসফি নিয়ে আলাপ করা সম্ভব না। ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী করতে পারে না। তো মানুষের জেনেটিক্যালি মানুষ এমন ভাবেই মডিফাই হয়েছে, মানুষ ফিলোসফি নিয়ে ভাবতে পারে। তো ফিলোসফির কথা বলতে গিয়ে একটা শাহরুখ খানের একটা কথা মনে পড়ে গেল, যে প্রথমে আপনাকে রিচ হতে হবে, তারপর ইউ বিকাম এ ফিলোসফার। ফার্স্ট ইউ গেট রিচ, দেন ইউ বিকাম এ ফিলোসফার। এবং কথাটা কিন্তু সত্য আসলেই, যে মানুষকে কিন্তু রিচ হতে হবে আসলে ফিলোসফির জন্য। এবং সেটা আমি জাস্ট লজিক দিয়ে বলবো না, এভিডেন্স দিয়েই বলবো। আমরা যে আজকে একটা মানব সভ্যতায় আসছি, এত উন্নত হয়েছি, এর পিছনে কিন্তু অনেকগুলো রেভলিউশন বা বিপ্লব ছিল। বিপ্লব বলতে আমি যুদ্ধ বিগ্রহ এরকম বলতেছি না, আমি মানুষের সভ্যতার বিপ্লবকে বোঝাচ্ছি। একটা সময় ছিল যখন মানুষ যাযাবর ছিল, জন্ম নিচ্ছে, আশেপাশে যা পাচ্ছে তাই খাচ্ছে। তারপরে মনে করো একটা হরিণ পাইছে হঠাৎ একদিন, হরিণের পিছনে দৌড় শুরু করছে। এই হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে 30 40 কিলোমিটার দূরে চলে গেছে, গিয়ে হরিণকে ধরতে পারে নাই। ওইখানে ওই দিন রাত্রি ঘুমাইছে। তাহলে পরে ওই দিন থেকে কিন্তু সে ওই জায়গায় বাস করে। ছিল ঢাকায়, পরের দিন নারায়ণগঞ্জে তার বাসস্থান হয়ে গেল। পরের দিন আবার আরেক হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মনে করো মানুষ আরো 30 কিলোমিটার দূরে চলে গেছে। ইভেন এইভাবেই মানুষ এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশ, সরি আমেরিকা মহাদেশে গেছিল। সাইবেরিয়া থেকে মানুষ এই পশুর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমেরিকা মহাদেশে গেছিল প্রথম। রাশিয়া থেকে আমেরিকা চলে গেছে, আলাস্কায়। তো
কথা হচ্ছে, তার মানে মানুষ একটা সময় যাযাবর ছিল, কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না। এরপর মানুষ নিজের জায়গায় বসবাস করতে শুরু করলো যে ঘটনাটার মাধ্যমে, সেটা হচ্ছে কৃষি বিপ্লব। আচ্ছা, তোমরা আবার বললো না যে ভাইয়া কি বায়োলজি পড়াইতে এসে কৃষি বিপ্লব নিয়ে আলোচনা করতেছে। তো গল্পগুলো শোনার দরকার আছে, এগুলো গল্পতে একবার মজা পাইলে তুমি এইগুলো ছাড়া আর কোনো গল্পই করবে না। মোটামুটি আজকে থেকে যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে, বিফোর ক্রাইস্ট, মানে আজকে থেকে প্রায় 12,000 বছর আগে কৃষি বিপ্লব শুরু হলো। কৃষি বিপ্লব মানে কি? মানে মানুষ বুঝে গেল যে এইসব পশু পাখির পিছনে দৌড়ায় গাছপালা থেকে ফল পাড়ার চেয়ে আমরা চাইলে নিজেরাই চাষাবাদ করতে পারি। আমরা চাষাবাদের মাধ্যমে ফল রোপণ করতে পারি, সেখান থেকে খাবার দাবার তৈরি হবে, এভাবে কিন্তু আমরা চলতে পারি। তখন মানুষ কি করলো দেখো, এখন একটা মাঠ পাইছে, মাঠের মধ্যে মনে করো বিভিন্ন রকম বার্লি টার্লি জব চাষ করছে, ওখানে বসে বসে মানুষ খাচ্ছে। ওই মানুষ কিন্তু আর দৌড়ায় অন্য জায়গায় চলে যেতে পারতেছে না, ওই এলাকাতেই মানুষকে বাস করতে হচ্ছে। এবং মানুষ নিজের বাসস্থান পাওয়ার পাশাপাশি এখানে আরেকটা জিনিস মানুষ পাইলো, সেটা হচ্ছে যে সে একটা খাবারের সন্ধান পাইলো, যে সে একটা স্টেবল, যে না, তার দিনে 3 বেলা খাবারের যোগানটা সে কনফার্ম করে ফেলছে। এবং যখন এই যে কৃষি বিপ্লব হলো 1000 বিসিতে, যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে, তখন থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে চিন্তা করতে শুরু করলো। এবং এই সময়ের আগে মানুষের মধ্যে কোনো ফিলোসফি দেখা যায় না। কৃষি বিপ্লব হবার আগে মানুষ কোনো ফিলোসফি টিলোসফি বুঝতো না। তুমি দেখো পৃথিবীর সবচেয়ে পুরান দার্শনিক ধরা হয় মোটামুটি থেলিসকে ধরি। থেলিস কত খ্রিস্টপূর্ব 600, অর্থাৎ এরও অনেক বছর পরে। বা আরো যদি পুরানো যাও, কে আছে ওই যে পার্সিয়ান ধর্মের কি জরাথ্রুস্ট, সেও কত 1000, যীশু খ্রিস্টের 1000 বছর আগে। অর্থাৎ দেখো, মানুষের যখন পেটে খাবারের সন্ধানটা হয়ে গেল, মানুষ আস্তে আস্তে দর্শনের দিকে আগালো। তাহলে এই হলো এখানে প্রথম কৃষি বিপ্লব হয়ে গেল। কৃষি বিপ্লবের পর মানুষ ভাবতো যে মানুষ যা কাজ করবে তারই উপরই মানুষ খাওয়া দাওয়া পাবে। এই টেন্ডেন্সি মানুষের মাথা থেকে সরাই দিল শিল্প বিপ্লব। এবং এটা কিন্তু বেশি দিন আগে হয় নাই, আজকে থেকে বলতে পারো 200-250 বছর আগে মাত্র, অর্থাৎ 1800 সালের দিকে, 1800 সালের দিকে এটা হয়েছে। এই কৃষি বিপ্লবের পরে হলো হচ্ছে প্রযুক্তি বিপ্লব, তথ্য প্রযুক্তির বিপ্লব, যেটা তোমরাও সাক্ষী, যেটা বলতে পারো কত কত 1980 এই টাইমে। আর বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে এআই বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব বলতে পারো। এটা 2010 থেকে আস্তে আস্তে শুরু হয়েছে, এখনো ওইভাবে কিন্তু এস্টাবলিশ হয় নাই। তো কথা হচ্ছে, মানুষের যখন পেটে খাবার আসলো, মানুষ আস্তে আস্তে ফিলোসফি নিয়ে চিন্তা করা শুরু করলো, মানে আস্তে আস্তে মানুষের চিন্তাধারা ফিলোসফির দিকে গেল। এবং এখন আমরা এআই এর জগতে চলে আসছি। আমি একেবারে ফিলোসফি থেকে শুরু করে আজকে আরেকটা আলোচনা করব পোস্ট হিউম্যান পর্যন্ত। এবং এই আলোচনাগুলো আমি করতেছি কারণ এগুলোর সাথে জেনেটিক্স এর সম্পর্ক আছে, এমনি এমনি করছি না। পোস্ট হিউম্যান, আমরা তো হিউম্যান, হিউম্যানের পর আবার পোস্ট হিউম্যান আসবে। তা এখন আগে দেখি যে ফিলোসফি জিনিসটা কি। যে আমি বলতেছি মানুষের মধ্যেই নাকি ফিলোসফি আছে, বানর শিল্পাঞ্জি বিড়াল এরা নাকি ফিলোসফি বুঝে না, অঙ্ক বুঝে ফিলোসফি বুঝে না। তাহলে ফিলোসফি জিনিসটা কি? ফিলোসফি হচ্ছে বাংলাতে দর্শন, বাংলা নামটা কিন্তু সুন্দর, দর্শন মানে দেখা। ফিলোসফি হচ্ছে যেটাকে চোখ দিয়ে দেখা যায় না, সেটাকে মন দিয়ে দেখা। ভাবতেছো রোমান্টিক কথাবার্তা ভাইয়া বলতেছে, না, রোমান্টিসিজম অন্য জিনিস। রোমান্টিসিজমের সঙ্গে আমার কাছে আছে, ওইটা নিয়ে অন্য কোনো দিন আলাপ করবো। বাট ফিলোসফি হচ্ছে যেটাকে চোখ দিয়ে দেখা যায় না, সেটাকে মন দিয়ে দেখা। এই কাজটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী করতে পারে বলে এখনো প্রমাণিত হয় নাই। ভাই একটা এক্সাম্পল দেন, তাহলে বুঝতে পারি আমরা। এই যে দেখো, তোমাকে আমি বললাম চোখ বন্ধ করতো ভাইয়া, চোখ দিয়ে দেখবাই না কিছু। এবার একটা গল্প বলি। দেখো, সূর্য আছে, সূর্যের চারপাশে 9টা গ্রহ ঘুরতেছে, চিন্তা করো তো পারবা কিনা। সূর্য বসে আছে, সূর্যের চারপাশে 9টা গ্রহ ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, শুক্র ঘুরতেছে, হ্যাঁ, বুধ ঘুরতেছে। পারতেছো না কল্পনা করতে?
পারতেছো। এখন বলো তো, তুমি কখনো দেখছো যে সূর্যের চারপাশে আসলেই পৃথিবী ঘোরে? তুমি কি দেখছো যে তুমি স্যাটেলাইটের উপরে উঠছে, উঠে দেখতেছো ওই যে সূর্য, এই যে আমার পৃথিবী ঘুরে? এরকম কিন্তু তুমি কখনো দেখো নাই, তোমার চোখ দিয়ে তুমি কখনো দেখো নাই এটা। বাট তুমি দেখো, মন দিয়ে তুমি এটা কল্পনা করতে পারো। যেটা চোখে দেখা যায় না সেটা মন দিয়ে কল্পনা করা যায়, এবং সেই কল্পনাই হচ্ছে ফিলোসফি। অর্থাৎ ফিলোসফি মানে মন দিয়ে দেখা। কাকে দেখা? যাকে চোখে দেখা যায় না। তার মানে যাকে আমরা চোখে দেখতে পারি না তাকে মন দিয়ে দেখে ফেলাই হচ্ছে ফিলোসফি বা দর্শন। এই কাজ বানর করতে পারে না, শিল্পাঞ্জি করতে পারে না। হ্যাঁ, ওরাও কিন্তু কল্পনা করতে পারে। ওরাও দেখো, আমরা অনেক সময় ভাবি না যে এই যে আমার এই বন্ধুটা, আমরা কিন্তু অনেক সময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি। ওই মনে করো তোমার সাথে কারো সম্পর্ক খুব খারাপ, তুমি ভাবো যে এ যদি সামনে আমার সাথে তেড়িবেড়ি করে, আমি আমার এই যে ব্যাট আছে ক্রিকেট খেলা, এটা দিয়ে এটা পিটানো শুরু করবো, এবং এটা তুমি কিন্তু কল্পনা করতে পারো। এইরকম কল্পনা কিন্তু বানরও করতে পারে, বিড়ালও করতে পারে। যে বিড়াল ভাবতে পারে যে এই বিড়ালটা আমাকে ডিস্টার্ব করে, এর আগামীবার পাইলে আমি এটা করে দিব, সেটা করে দিব, এটা সে চোখ দিয়ে চিন্তা করতে পারে। এবং বড় কথা হচ্ছে সে এটা চিন্তা করতে পারে, এবং এটা কিন্তু বাস্তবে ঘটানো সম্ভব, বাস্তবে সে দেখে হয়তো অনেক সময়। বাট মানুষ এমন সব জিনিস দেখতে পারে মন দিয়ে, যেটা চোখ দিয়ে দেখা যায় না। এটা বিড়াল কখনোই, যতক্ষণ না সে দেখতেছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, এটা না দেখা পর্যন্ত সে কখনোই এটা নিজের মনের মধ্যে ইমাজিন করতে পারবে না। বিড়াল, কুকুর, বানরেরও কিন্তু ইমাজিনেশন পাওয়ার আছে। বাট আমরা এমন সব জিনিস ইমাজিন করতে পারি যেগুলো আমরা চোখে দেখি না, স্টিল আমরা ইমাজিন করতে পারি। এই ক্ষমতা অন্য কোনো প্রাণীর নাই। চোখে না দেখা, চোখে দেখার মতো জিনিস না, সেটা আমরা মন দিয়ে কি করতে পারি? ইমাজিন করতে পারি। ওরাও ইমাজিন করতে পারে, ওরা ইমাজিন করে মারামারি করবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো, যেটা বাস্তবেও তারা চোখে দেখে, ওটাই তারা ইমাজিন করে। বাট আমরা মানুষ দেখো, আমরা ইমাজিন করতে পারি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঘুরতেছে, ম্যাগনেটিক ফিল্ড আমরা ইমাজিন করতে পারি। আমরা এমন সব জিনিস ইমাজিন করতে পারি যেগুলো বাস্তবে ঘটে না আমাদের চোখের সামনে। মন দিয়ে আমরা এমন জিনিস দেখি যা চোখ দিয়ে আমরা দেখি না। এই যে স্পেশাল পাওয়ারটা, এটাই হচ্ছে ফিলোসফি। এবং ফিলোসফি থেকে আস্তে আস্তে কিন্তু সায়েন্সের ফিজিক্স আসছে। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দেখো এদেরও কিন্তু কেউ কখনো দেখে নাই, অ্যাটলিস্ট আমি দেখি নাই। বাট আমি কিন্তু মন দিয়ে এদেরকে দেখতে পাই, প্রায় প্রায় দেখি। এই অরবিটাল, হ্যাঁ, ইলেকট্রন উপরে উঠতেছে, নিচে নামতেছে, শক্তি বের হয়ে আসতেছে, ফোটন কণা। এই যে একটা সিমুলেশন আমরা সাজায় ফেলছি আমাদের মাথার মধ্যে, তাই না? তোমাকে যখন কেমিস্ট্রি অঙ্ক করতে দেওয়া হয়, তুমি কিন্তু করতে পারো। ফিজিক্সে বলছে বল, বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ হচ্ছে। তো ত্বরণ না হয় চোখ দিয়ে দেখা যায়, ইমাজিন করতে পারি। বল কেউ কখনো দেখছে? তুমি বাজারে গিয়ে কখনো 50 নিউটনের বল কিনতে পারবা? পারবা না তো। বাট স্টিল আমরা বল ইমাজিন করে ম্যাথ সলভ করে ফেলতেছি। এই যে আমাদের এমন সব জিনিস ইমাজিন করার ক্ষমতা, যেটা আমাদের চোখের সামনে এক্সিস্ট করে না, এটাই কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটিকে হাজার গুণ বাড়ায় দিছে। এবং সেটা সূত্রপাত হয়েছে ফিলোসফির মাধ্যমে, যে চোখ দিয়ে দেখি না, মন দিয়ে তাকে দেখি। এই ক্ষমতা আর কোনো প্রাণীর নাই। তাহলে দেখো, এই যে মানুষের যখন কৃষি বিপ্লব হয়েছে, মানুষ একটা স্টেবিলিটি পাইছে, এবং এর অনেক পরে, মনে করো যীশু খ্রিস্টের জন্মের কিছুদিন আগেই, ধরলাম হচ্ছে কত, ফিলোসফির সূচনা ধরতে পারি আমি, ধরলাম 1000 বিসিতে। 1000 বিসিতে মানুষ প্রথম ফিলোসফির কাছে গেল, ফিলোসফি। এবং ধীরে ধীরে ফিলোসফির পরিবর্তন ঘটলো, মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটতে ঘটতে একটা পর্যায়ে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের প্রায় 200 বছর পরে প্রযুক্তি বিপ্লব। প্রযুক্তি বিপ্লবের দেখো মাত্র 30-40 বছরের মধ্যেই আবার এআই বিপ্লব হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন বলতে পারো ইন্টেলিজেন্স আবার কি? ফিলোসফি তো বুঝতে পারছি, ফিলোসফি বুঝছি না সবাই, যে যেটা চোখের সামনে কখনো ঘটে না, সেটা মনের ভেতরে ঘটে, এবং এটা আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি হাজার গুণ বাড়ায় দিচ্ছে। এই জন্য ওই যে ওই বানর আমাদের মতো প্রবলেম সলভ করতে পারে না, বিকজ ওর মধ্যে ফিলোসফি নাই। ফিলোসফি অনেক বড় জিনিস।
এখন আসতেছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স কিন্তু আমার মধ্যে আছে, ইভেন বিড়ালের মধ্যেও আছে, ওদেরও কিন্তু আইকিউ, আমরা যে ইন্টেলিজেন্স কোশ্চেন্ট বলি আইকিউ, ধরো আমার আইকিউ পাওয়া গেল সামথিং 140 বা 50 এরকম পাওয়া গেল, তোমার পাওয়া গেল এরকম। বিড়াল টিড়াল এদেরও আইকিউ হিসাব করলে 30-40 পাওয়া যাবে। কম্পিউটারের আইকিউ কত বলতে পারে কেউ? কম্পিউটারের আইকিউ হচ্ছে 0। কম্পিউটারের আইকিউ 0। তাহলে এআই যেটা হবে, এআই এর আইকিউ কিন্তু 0 হবে না, কারণ বলা হচ্ছে ওর মধ্যে ইন্টেলিজেন্স আছে, বাট সেটা আর্টিফিশিয়ালি ডেভেলপ করা হয়েছে। বর্তমানে আমরা যে চ্যাট জিপিটি দেখি বা মাঝখানে ডিপসিক নিয়ে অনেক আলাপ আলোচনা হলো, ওদের কিন্তু ইন্টেলিজেন্স আছে, যেটা আর্টিফিশিয়ালি ডেভেলপ করা হয়েছে। তো এই ইন্টেলিজেন্সটা কিরকম? মনে করো আমাদের বাসায় একটা কফি মেশিন আছে, কফি মেকার। সেই কফি মেকার মেশিনে গিয়ে আমরা এই অনেক রকমের কফি, মনে করো ধরো 10 রকমের কফি তৈরি করা যায়, আমেরিকানো, ক্যাপুচিনো, ল্যাটে ম্যাটে, কি বলে না, আমার তো সব খাওয়ার মতো সুযোগ সামর্থ্য হয় না, আমি অত ভালো জানি না। যেটা টিপ দাও সেটা বের হয়ে আসে যখন খুশি তখন। এই কফি মেকার মেশিনটার কিন্তু কোনো বুদ্ধিমত্তা নাই, ইন্টেলিজেন্স নাই। ওকে যেটা কমান্ড দেওয়া হয় সেটা জাস্ট করে দেয়, কম্পিউটারের মতোই। কেমন হতো যদি ওর মধ্যে ধীরে ধীরে ইন্টেলিজেন্স ডেভেলপ করতো, এবং জিনিসটা কেমন হবে আসলে, কিভাবে করবে সেটা আমি জানি না, বাট কেমন হবে ব্যাপারটা দেখতে, যে একটা কফি মেশিন, সে কিন্তু তোমাকে অলওয়েজ স্ক্যান করবে, তুমি তার সামনে গেলে তোমার শরীরের অবস্থা কি, কোনো রোগ ব্যাধি আছে কিনা বোঝার চেষ্টা করবে, এবং সে তখন তোমাকে আস্তে আস্তে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবে, যে তুমি কাপুচিনো কম খাও, আমেরিকানো খাইতে পারো তুমি, কাপুচিনোতে দুধ বেশি, তোমার আবার শরীরে চর্বি বেশি, তো দুধ বেশি খেয়ে চর্বি টর্বি হয়ে আবার সমস্যা হইতে পারে, তুমি কাপুচিনো না খেয়ে আমেরিকানোটা খাও। তো কাপুচিনো তোমার পছন্দ আমি জানি, বাট আমেরিকানোটা খেয়ে দেখা তো, এটা তোমার জন্য ভালো হতে পারে। অথবা তুমি রাত্রে 2টার সময় গেছো তার কাছে কফির জন্য, সে বলল তোমাকে যে না, কফি তোমাকে এখন আমি না দেওয়াই ভালো হবে, বিকজ রাতে ঘুমাতে হবে তোমাকে, কফি খাইলে এখন ঘুম ধরবে না তোমার। এই যে কমান্ড গুলো সে তোমাকে দিতে পারতেছে, তাহলে আমি কিন্তু বুঝবো তার মধ্যে কিছুটা ইন্টেলিজেন্স ডেভেলপ করতেছে। সে তোমাকে অ্যানালাইসিস করে, তার নিজের যে নলেজ আছে, এবং তোমাকে অ্যানালাইসিস করে সে একটা সাজেশন তোমাকে দিতে পারতেছে। আমি এটা খুব সিম্পল একটা অ্যানালজি উদাহরণ দিলাম, ব্যাপারগুলো অলরেডি এর চেয়ে অনেক কমপ্লেক্স হয়ে গেছে। আমি একেবারে প্রিমিটিভ কিছু এআই এর কথা বলতেছি, এই ব্যাপারগুলা অলরেডি অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। এবং এটা আমি একটা জিনিস চিন্তা করলাম সেদিন, যে কবে এমন হবে যে এই যে এআই আছে, এআই নিজে আরেকটা এআই তৈরি করে ফেলবে। প্রথম যে এআইটা, এটা আমরা হিউম্যানরা তৈরি করছি, হিউম্যান থেকে একটা এআই আসছে, এবং এআই এর বিপ্লব হচ্ছে। কেমন হতো যদি এআই আরেকটা নিজের মতো এআই তৈরি করে ফেলতো, এবং যেটা একটা টার্মও আমি দিছি, আমি বলতেছি এটাকে সুপার এআই। সুপার এআই যদি হয়, তাহলে আমরা বুঝবো যে মানুষের আসলে আর বুদ্ধিবৃত্তিক কাজ করার কিছুই নাই। এই ফিলোসফি দিয়ে যেটা শুরু হয়েছিল মানুষের, সেটার টার্মিনেশন ঘটবে সুপার এআই দিয়ে। এআই মানে ইন্টেলিজেন্স তৈরি করা, তো আমরা এমন এক ইন্টেলিজেন্স তৈরি করে দিব যে আবার নিজের মতো ইন্টেলিজেন্স তৈরি করে ফেলতে পারবে। তাহলে মানুষের সেদিন থেকে অবসর, সেদিন থেকে সব কাজ এআই, সুপার এআই মিলেমিশে করবে। সেদিনে আমি বুঝবো যে এআই পারফেক্ট হয়ে গেছে। আমরা বলি না যে এআই এর বুদ্ধি মানুষের সমান না, মানুষের সমান না। এখন এআই এর বুদ্ধি মানুষের সমান কোন দিন হবে, এটা আমি কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই নিব না। আমি মনে করি এআই যেদিন নিজের মতো আরেকটা এআই তৈরি করে ফেলতে পারবে, সেই দিন আমি বুঝবো যে হ্যাঁ, এআই এর বুদ্ধি মানুষের সমান হয়ে গেছে, এখন মানুষের অবসরের পালা। তো এর মাঝ দিয়ে আরেকটা কনসেপ্ট পৃথিবীতে চলে আসতে পারে, সেটা হচ্ছে পোস্ট হিউম্যান। আমরা যে এখন হোমোসাপিয়েন্স আছি, আমরা হিউম্যান, তো হিউম্যানেরও একটা ডেভেলপ ভার্সন আসবে, হিউম্যান 2.0। আমরা তো হিউম্যান কত, আমরা মনে করি এতদিন 1.1, হ্যাঁ 2.5, মানে প্রতিটা রেভলিউশনের পর আমাদের ভার্সন চেঞ্জ হয়েছে না। যে প্রথমে আমরা হিউম্যান ছিলাম তো কৃষি বিপ্লবের আগেও, হ্যাঁ হিউম্যান ছিলাম, হ্যাঁ হিউম্যান
1.0 ছিলাম মনে করো। তারপর কৃষি বিপ্লব হওয়ার পর হয়তো আমরা হিউম্যান 1.2 হয়েছি, হিউম্যান 1.1 হয়েছি। ফিলোসফি বোঝার পর আস্তে আস্তে এখানে আপগ্রেড হচ্ছে হিউম্যান 1.2.1, 1.2.2 হইতে হইতে শিল্প বিপ্লবের পর হিউম্যান 1.3, হিউম্যান 1.4, হিউম্যান 1.5। এভাবে কিন্তু দেখো আমার আমাদের দাদা নানির চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা অলরেডি অনেক তফাৎ, বা আজকে থেকে 10,000 বছর আগের মানুষের চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক তফাৎ। আমি শুধু তাই না, আমি তো মনে হচ্ছে আমাদের জাস্ট 5 বছর জেনারেশনের মধ্যেও চিন্তা ভাবনার অনেক চেঞ্জ চলে আসতেছে। অর্থাৎ আমাদের কিন্তু এভারেজ যে হিউম্যান ভার্সনটা সেটা আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। একটা পর্যায়ে এটা হয়ে যাবে হিউম্যান হিউম্যান 2.0, যেটাকে পোস্ট হিউম্যান বলা হচ্ছে, আমি হিউম্যান 2.0 বলতে চাই। এগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা, এগুলোকে তো সিরিয়াসলি নেওয়ার কোনো ইয়া নেই, যেহেতু তোমরা আমার কথা শুনো তাই তোমাদের মাথায়, তোমাদের কানে সীসা ঢেলে দিচ্ছি কিছু। তো হিউম্যান 2.0 তে কি হবে? হিউম্যান 2.0 তে হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউম্যান ব্রেন কম্পিউটারের সাথে লিঙ্কড হয়ে যাবে। অর্থাৎ আমাদের ব্রেনের নিউরন কম্পিউটার সার্কিটের সাথে লিঙ্কড হয়ে যাবে, যেটাকে নিয়ে এলন মাস্ক কাজ করছেন এবং বলা হচ্ছে নিউরালিঙ্ক নামে একটা কোম্পানি নিয়ে কাজ করতেছেন। এবং সেই নিউরালিঙ্ককে অলরেডি নাকি বানর বিভিন্ন প্রাণীর ব্রেনের সাথে কম্পিউটারকে লিঙ্ক করে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে বানর অঙ্ক টঙ্ক করে ফেলতেছে, গেম খেলতে পারতেছে। গেম খেলতে পারতেছে বানর। তো যেদিন মানুষের ব্রেনটা, এবং এগুলো তো খুব র্যাপিডলি ডেভেলপ করবে, মানুষের ব্রেনটা যেদিন কম্পিউটারের সাথে ডেভেলপ হয়ে যাবে, আমাদের যে মেমোরিজ, আমাদের যে চিন্তা ভাবনা, থট প্রসেস, আমাদের যে ডিজায়ার গুলা আছে, ডিসলাইকস, লাইকিংস, সবগুলাকে হয়তো কম্পিউটার নিজের মতো করে বুঝে ফেলতে পারবে। এবং আমি চাইলেই তোমার যে ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে চিন্তা করে, সেই স্পেসিফিক যে প্রোটোটাইপটা আছে সেটা ডেভেলপ করে ফেলতে পারবো। অর্থাৎ আমি এমন একটা ডিজিটাল ডিভাইস তৈরি করব যেটা তোমার মধ্যে যা আছে, তোমার মেমোরিজ, তোমার ইমোশনস, সব কিছু তার মধ্যে আমি ট্রান্সফার করে দিতে পারবো। এবং তখন কিন্তু সে তোমার একটা ডিজিটাল ভার্সন হয়ে যাবে। আমি মানুষ, রক্তে মাংসের মানুষ, আমাকে একটা পেন ড্রাইভের মধ্যে আমার একটা ডিজিটাল ভার্সন তৈরি করে ফেলা যাবে। ওই পেন ড্রাইভ যদি আমি কোনো রোবটের মধ্যে ইনসার্ট করি, সেই রোবটটা পুরোপুরি আমার মতো আচরণ করবে। আমার মেমোরিজ সেই রোবটে থাকবে, আমি কখন কি করছিলাম, গোপনে কি করছি না করছি, বা আমি কি পছন্দ করি কি অপছন্দ করি, আমার ইমোশন কেমন, ওই রোবটটা ঠিক সেভাবে আচরণ করবে। এবং আমি যদি মারাও যাই, আমার রোবটটা আমার বন্ধুদের সাথে ঘুরলে আমার বন্ধুরা টেরও পাবে না যে নতুন ভাবে আসছে। এবং এটাই হবে পোস্ট হিউম্যান বা হিউম্যান 2.0। অর্থাৎ আমাদের মানুষের অস্তিত্ব আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাবে। আমাদের পৃথিবীকে ডিজিটাল করছি, এবার নিজেরা ডিজিটাল আবার পালা। মানুষ কিন্তু আজও ডিজিটাল না, আজও কিন্তু আমরা ডিজিটাল মানে 1010 মধ্যে আসতে পারি নাই। এখনো কিন্তু আমরা রক্ত মাংসের মানুষ, যেভাবে চিন্তা করি সেভাবেই আছি। বাট এই এআই বিপ্লব আমাদেরকে কিন্তু পোস্ট হিউম্যান করে ফেলবে। কৃষি বিপ্লব আমাদেরকে মানুষ বানাইছিল, বলে না মানুষের মতো মানুষ। এআই বিপ্লব আমাদেরকে ডিজিটাল মানুষ বানায় ফেলবে। এবং আমার গল্পগুলো বোধহয় অনেক খাপচারা হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোর পিছনে কিন্তু অনেক বড় একটা অবদান থাকবে জেনেটিক ম্যাটেরিয়ালস। বিকজ আল্লাহ বলি বা প্রকৃতি বলি, যাই বলো, এই প্রকৃতি আমাদেরকে ডিএনএ এর মাধ্যমে সৃষ্টি করছে। আমরা তো কম্পিউটারের 10 কোডিং এর মাধ্যমে করতেছি, তাই না? কম্পিউটার কোড কিভাবে কাজ করে? 101010, তাই তো। আর আমাদের কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালেও কোড আছে, জেনেটিক কোড বলে না, ATACGT, এরকম বিভিন্ন রকম হয় না কোড। তাহলে দেখো এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট লুকায় আছে, যে ব্যাপারটা আমি ড্যান ব্রাউনের একটা বইয়েও দেখছিলাম। যে দেখো, যখন একটা সিস্টেম কোডিং এর মাধ্যমে কাজ করে, বুঝতে হবে নিশ্চয়ই কেউ না কেউ সেই কোডটা তৈরি করছে।
কারণ দেখো, যেই ঘটনাগুলো র্যান্ডমলি ঘটে সেগুলোতে কোনো কোড থাকে না, সেখানে একটা প্যাটার্ন থাকে। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো তোমরা, হ্যাঁ? আমি জানি না এত আলাপ করা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা আমার পক্ষে, বাট একটু বোঝার চেষ্টা করো। নেচারে আমরা বলি নেচার, ন্যাচারালি হচ্ছে, এগুলো ন্যাচারালি হচ্ছে। ন্যাচারালি যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর পিছনে একটা প্যাটার্ন থাকে, প্যাটার্ন। আবার আমরা অনেক জিনিসই দেখতে পাই পৃথিবীতে যেগুলোর সৃষ্টি বা ডেভেলপ হয়েছে কোডিং এর মাধ্যমে, কোড। অর্থাৎ দেখো, আমি বলতে পারি গাছের পাতা একটা প্যাটার্ন থাকে না, জালিকাকাল শিরাবিন্যাস, সমান্তরাল। ধান গাছের পাতা দেখছো যে কি সুন্দর এইভাবে প্যাটার্নে প্যাটার্নে সাজায় যাচ্ছে, হ্যাঁ? প্যাটার্ন, প্যাটার্ন, হ্যাঁ, সমান্তরাল শিরাবিন্যাস, ধান পাতা। তোমরা একটা প্রকৃতি চাইলে একটা প্যাটার্ন ডেভেলপ করতে পারে কোন রকম নির্দেশনা ছাড়াই। এটা করা সম্ভব। যে এমন যদি হতো যে পৃথিবীতে সবকিছু প্যাটার্নের উপর চলতেছে, তাহলে আমি নিশ্চিত থাকতাম যে এটা কোন রকম নির্দেশদাতা ছাড়াই সম্ভব। কোন রকম নির্দেশদাতা ছাড়াই একটা প্যাটার্ন তৈরি হয়ে যেতে পারে। কিন্তু যখন এই কোডের ব্যাপারটা আসে, দেখো আমাদের জীবন কিন্তু কোনো প্যাটার্নের মধ্যে নাই। আমাদের জীবন যে জেনেটিক ম্যাটেরিয়ালস থেকে কিন্তু আমাদের জীবন তৈরি হয়েছে, ডিএনএ আরএনএ, এরা কিন্তু কোনো প্যাটার্নের মধ্যে নাই। এদের পিছনে একটা কোড দেওয়া আছে, কোড দেওয়া আছে যে যদি জেনেটিক কোডটা হয় AUG, সেইখান থেকে তুই মেথিওনিন প্রোটিন তৈরি করবি। আমি ওইদিকে আর বেশি ঝামেলা যাবো না, আমি জাস্ট প্যাটার্ন কোডের মধ্যে থাকবো। মানে দ্য মোর দ্য ওয়ার্ড দ্য লেস দ্য মিনিং। তাই আমি বেশি কথা বলতে চাই না, কম কথায় তোমাদের মাথায় কিছু চিন্তা ভাবনা আমি ইমপ্ল্যান্ট করতে চাই। যে দেখো, প্যাটার্ন কিন্তু প্রকৃতিতে অটোমেটিক, কোন রকম নির্দেশনা, কোন রকম ডিরেক্টর ছাড়াই সেটা নিজেকে ধরে রাখতে পারে। বাট কোড, অবশ্যই কাউকে একটা কোডিং সিস্টেম করতে হবে যে এই কোডের জন্য এই প্রোটিন আসবে। তুমি নিজেই দেখো না যে আমি যখন এই যে আমরা ডিজিটাল সিস্টেম ডেভেলপ করছি, এখানে আমাদের দুইটা কোড, একটা হচ্ছে দুইটা নাম্বার, একটা হচ্ছে 1, একটা 0। এই 1-0কে বিভিন্নভাবে সাজায়। দেখো 101 হলে সেটা 5, 111 হলে সেটা 7, তাই না? এইভাবে কিন্তু কম্পিউটার কাজ করতেছে। একই রকম এই যে এটিজিসি এগুলোর মাধ্যমে আমাদের জীবন কাজ করতেছে। জিনিসগুলোকে বয়েল ডাউন করে সিম্পল করে ফেলো, যে একটা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড আর একটা আমাদের লিভিং ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ড কোনটা? ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে যে কম্পিউটারের 1010 ডিজিটের মাধ্যমে সবকিছুকে এক্সপ্রেস করা। আরেকটা হচ্ছে আমাদের লিভিং ওয়ার্ল্ড, যেখানে আমাদের লাইফ আছে। এবং দেখো, লাইফের পিছনে একটা কোডিং, জেনেটিক কোড। আরে নামই তো বইয়ের মধ্যে বলে থাকে জেনেটিক কোড। আমি আর কি বলবো, আমি এখানে বানাচ্ছি না কিছু, বইই তো বলছে যেগুলো জেনেটিক কোড। যে তোর জীবনের পিছনেও একটা কোড আছে, যেটা হচ্ছে জেনেটিক কোড। তাহলে দেখো, এই যে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড যেটা কোডিং এর উপর করে বেসড, তার পিছনে যেমন আমরা ইঞ্জিনিয়াররা বা বিভিন্ন জন আছে যারা ডেভেলপ করছে, একই রকম খুব সম্ভাবনা আছে। এবং লজিক এটাই বলে যে আমাদের যে লিভিং ওয়ার্ল্ড, লাইফ, এই লাইফও তো কোডের উপর বেস করে চলতেছে। অতএব হয়তো কোডিং এর পিছনেও কোনো একজন নির্দেশদাতা আছেন, তাই না? তো এই যে জেনেটিক্স, আর কথা বলবো না, অনেক বেশি গল্প হয়ে গেছে। এই যে জেনেটিক্স, এই জেনেটিক্স দিয়ে আমরা শুধু যে ওই যে পরীক্ষার কোটে এমসিকিউ দাগায় আসবো তা না, এগুলো নিয়ে গল্প আলোচনা করে আমাদের কিন্তু আমরা আস্তে আস্তে অনেক ডিপ থটের দিকে ইনশাল্লাহ চলে যেতে পারবো। এটা মাথায় রেখেই লেখাপড়া করবা, জিনিসগুলোকে লিঙ্ক করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে আমার এসব প্যাচাল শোনার জন্য। কিছুই পড়ালাম না আজকে। নেক্সট ক্লাসে আশা করি, গত ক্লাসে সেন্ট্রাল ডগমা পড়াইছি, নেক্সট ক্লাসে আশা করি জেনেটিক ম্যাটেরিয়ালসের ডিএনএ আরএনএ। আচ্ছা, আমি একটু বইয়ে দেখি কিছু আছে কিনা বলার মতো, একেবারে না পড়ালেও সমস্যা। যে ভাইয়া আধা ঘন্টা আপনার বক বক শুনলাম, একটা কিচ্ছু শিখাইলেন না, পরীক্ষায় আসলে কি লিখবো? বংশগতীয় বস্তু,
আহ তো বইয়েও আসলে তেমন কিছু বইয়ে ওই যে ওইসব কথা যেগুলো তোমরা সবাই জানো, বাপ কেন বাপের মতো হয়, মা কেন মায়ের মতো হয়, এগুলোর পিছনে জেনেটিক কাজ করতেছে। এইসব কথাবার্তা জানতে এখন আসলে ইন্টারে উঠতে হয় না, ক্লাস 6-7 এর ছেলেরাই জানে অলরেডি। তো ইন্টারমিডিয়েটে আমাদেরকে আরো অনেক আর একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করলাম আর কি। ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য।